বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ধারিত সুপারিশ করেছে সেই রিপোর্টটি সবাই পেশ করার জন্য এখন আমি কমিটির মাননীয় সদস্য শ্রী রামপদ জমাকে অনুরোধ করছি। Honorable Deputy Speaker, sir, as required under Rules 235 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I beg to present the report of the Business Advisory Committee before the House. এখন রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে মাননীয় সদস্য শ্রী রামপদ জমাকে অনুরোধ করছি। Honorable Deputy Speaker, sir, under Rules 236 within bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Legislative Assembly, I beg to move that this House agrees with the allocation of time proposed by the committee. মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি পড়ে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্ট সংক্রান্ত পেশ করা রিপোর্টটি সমিতির সবাই একমত। কথা বলতে পারবে? আরে দেখেছি বলছি। আচ্ছা বলে বলছো তো আপনাকে বলা। স্যার, বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে আপনি আজকে শিডিউল দিয়েছেন অ্যাকর্ডিং টু রুলস, এটা মাত্র 2 দিন। এখানে আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এখন কমিয়ে অ্যাবাউট 55 আপনার এটা ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে, এগুলি সবগুলি যদি এই না হয়, ডিসকাস না হয়, তাহলে স্যার এই হবে এখানে করাপশন হচ্ছে এবং হবে। যেমন কিছুদিন আগে যে ঘোটালা, ওই যে আপনার পৌর নিগমে আমাদের টাকা, ট্যাক্সের টাকা মোর দেন 16 crores about 16 crores 48,000 এখন সব চলে গেল। তাইলে স্যার এখন কেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাতে কাজ হয় তার জন্য 7 দিন কেন 5 দিন কেন করা হবে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাইলে সোমবার দিন কেন না? এটা কেন মঙ্গলবার দিন করে? স্যার আমরা কি স্যার বলতে পারি না পাবলিক পাঠিয়েছে, পাবলিকের কথা চলছে, কেন স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি এই না পরিস্থিতি অনুযায়ী? কি পরিস্থিতি স্যার? ভূমিকম্প হয়েছে, ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, রাজ্যে বন্যা হয়েছে, রাজ্য ডুবে গেছে, এটা কি হয়েছে স্যার? কেন স্যার? কেন সোমবার থেকে আজকে পর্যন্ত করা হলো না? তাহলে না তাইলে সোমবারে, আগামী সোমবারে কেন বন্ধ হলো? কেন মঙ্গলবার? হোয়াই নট বুধবার, বৃহস্পতিবার, শুক্র? আপনার বক্তব্য কি আপনি বলেন? আমার বক্তব্য হলো স্যার 5 দিন করতে হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করতে হবে, না হলে তার করাপশন হচ্ছে। ঠিক আছে, সেখানে না হলে আমাদের অনর্থক মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রীগণ অ্যাকিউজ হবেন। আমি যেটা বলছি, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার কারচুপি হচ্ছে, এগুলি তুলে ধরতে হবে। ঠিক আছে। আর nobody is 100% correct, স্যার। মিশেল ইউসেল যিনি বলছেন, রতন বাবু সুন্দর কথা বলেছেন, কারণ 3টার বেশি না করে উনি 10টা করেছেন। উনি যখন অফিসিয়াল লিডার ছিলেন, আমিও ছিলাম, উনি 8 ঘন্টা কাটিয়েছেন একটা প্রশ্নে। আজকে উনি বলছেন সবাই কম করতে হবে। আপনি আচরি ধর্ম, অপরে শিকার। আমি যেটা বলছি, আমার বক্তব্য হলো স্যার বসেন না। অনারেবল স্পিকার স্যার, এত কথা বলতে হয় না তো, বসেন। অনারেবল স্পিকার স্যার, বিএসসি মিটিং এ ওনাদের পক্ষে কোনো প্রতিনিধি ছিলেন না। বিএসসি মিটিং এ ওনাদের পক্ষে কোনো প্রতিনিধি ছিলেন না। এভরিবডি হ্যাজ গিভেন দ্য নোটিশ অফ দ্য বিএসসি মিটিং। হ্যাঁ, সোমবারের প্রথম যে শিডিউল ছিল এত তারিখ থেকে শুরু হবে, সোমবারে কেন? এটা অ্যাডভাইজারি কমিটিতে যারা ছিল সবাই মিলে এই ডিসিশনটা নিচ্ছে। এখানে তো আপনাদের লোকই ছিল, সব দলের লোক ছিল। রিপোর্টে যখন হাউসে প্লেস হয়
সিস্টেম আছে, ওনারা বলতে পারেন। যার তো উনি বলেছে 5 দিন করা, উনি বলছে সোমবার কেন না, অন্যদের যা যা বলার শুনেন, রিপিট করার দরকার নেই। যা যা বলে শুনেন, তারপর আমাদের কিছু বলার থাকলে আমরা বলবো। বরিষ্ঠ মেম্বার শাসক, আর এই কথা বলছি, এটা হতেই পারে, আপনারা বলেন কিন্তু যাও। না, কেন 3 দিন 4 দিন 5 দিন হবে না, সেটাই তো প্রশ্ন। সেটা তো আলোচনা তো করতে হবে, মানুষের কথা বলবো। আচ্ছা, আপনার আপনার আর কেউ বলবেন জিজ্ঞেস করুন, হুম, আর কেউ বলবে কি? আর কেউ বলবেন? ঠিক আছে, অ্যাসেম্বলি আমরা জানি এখানে খুব কম দিনই হয়, চিৎকার চেঁচামেচি প্রায়ই হমেশাই হয়, হয়ে আগামী দিনে চলবে। এখন প্রশ্ন, বিএসসি বসে, বিএসসির যে মেম্বার উনি বললেন, বিএসসি মেম্বার তো আগে পার্টির থেকে নেওয়া হইতো আমাদের, এখন তো নাম নিজেরাই লেখা নেই। আমি প্রসঙ্গে যাব না। এখন বিএসসি ফ্রাইডে, মানডে, টিউসডে 3 দিনের অধিবেশন। এখন শাসক গোষ্ঠীর পক্ষে মানডেটা, বিজনেসটা, এটা টুইসডে ক্যারি ফরওয়ার্ড দিচ্ছে, অর্থাৎ টুইসডে বিজনেস হইব না, মানডে বিজনেসটা টুইসডে ক্যারি ফরওয়ার্ড, যা দেখলাম। এখন মানডে কেন নাই? মানডে প্রধানমন্ত্রী 3টা বিষয়ে ওনার আগমন ঘটবে, অ্যাবসলিউটলি মোস্ট ওয়েলকাম। ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরের নতুন যে বিল্ডিং উদ্বোধন হবে, আমরা সবাই খুশি। অ্যাসেম্বলি তার জন্য বন্ধ হয়ে যাবে। জনগণের স্বার্থ এটা প্রাধান্য পাবে না, প্রধানমন্ত্রীর আগমনটা প্রাধান্য। আর এখানে রাজ্যের কৃষক, মেহনত মালিক, শ্রমিক, বেকার, বিভিন্ন যে নানা সমস্যা এখানে এমনিতে সংকুচিত, তারপরে 3 দিনের মধ্যে আবার একটা দিন ড্রপ, তো এটা স্পিক ওয়েল। তার মানে আমরা জনগণের সমস্যা নিয়ে আন্তরিক নই। প্রধানমন্ত্রী আগমন নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী আছেন, একজন মন্ত্রী নিশ্চয়ই যেতে পারে। আর উনি যেমন পাবলিক মিটিং ফিটিং রাখছেন না, যা দেখলাম, বা মালবাড়ি মন্দির উদ্বোধন হবে, তাহলে মুখ্যমন্ত্রী কুড হ্যাভ ডেলিগেটেড হিজ পাওয়ার টু সামওয়ান, দ্যাট দ্য অ্যাসেম্বলি কুড হ্যাভ কন্টিনিউড। এটা মনে হয় প্রধানমন্ত্রী জানান না বোধ হয় যে অ্যাসেম্বলি চলা, মানে অ্যাসেম্বলি ওনার জন্য এটাকে স্থগিত রাখা হয়েছে। জানলে আমার একটু এতটুকু মনে হয় प्रधानमंत्री वुड हैव एडवाइज द चीफ मिनिस्टर, नहीं मानिक बाबू ऐसा मत करिए, इसको चलने दीजिए, आप 1-2 जने वहां पे आ जाइए, हमसे बड़ा आम जनता है, मैं आम जनता से बड़ा नहीं हूं, प्रधानमंत्री बोलते, किंतु इट इज रादर द पार्टी इन पावर, दे आर ट्राइंग टू गिविंग द अपॉर्चुनिटी टू क्रिटिसाइज द प्राइम मिनिस्टर। আমার অনুরোধ থাকবে, মানডে বিজনেস এজ ইউজুয়াল যেন ক্যারি হয়, টুইসডেতে এজ ইউজুয়াল যেন ক্যারি হয়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ডিস্টার্ব না হয়, এটি দেওয়ার ফরচুন আমাদের যেমন গর্ব। উনি আসবেন, ওখানে যাবেন, মুখ্যমন্ত্রী যাক আর একজন যাক, লেট অনারেবল চিফ মিনিস্টার delegate his power to some other minister, let other members of it, let us carry on with this business. That will give the impression যে প্রধানমন্ত্রীর কাছে আম জনসাধারণের সমস্যা বড়, ওনার আগমনটা বড় না। That message will be sent before the rank and file people of Tripura. That's it, my submission. কি বুঝি বলেছেন যে আমরা কথা বলি, অ্যাকচুয়ালি ইএসসি মিটিং এ আমাদের আরেকজন কলিগস মাননীয় বিধায়ক নির্মল বাবু বলেছিলেন 4 দিন করা হোক, আমিও ওনার সঙ্গে বসেছি, তো আমরা তো 4 দিনের চেয়েছি, কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কোনো ম্যাটার নেই, বেশি বিল নেই, 2 দিনে করা হবে, এবং পরিষদীয় মন্ত্রী মিটিং এ বলেছেন যে নভেম্বর ডিসেম্বর নাগাদ হবে, তখন আমরা বেশি দিন করব। সুতরাং আমরা যে কথা বলিনি এমন কথা না, কারণ সেখানে মেজরিটি রুলিং পার্টি থাকে, তারা সিদ্ধান্তই তো সব, আমরা কথা না মানলে তো আমরা বেরিয়ে আসতে হবে, এই হলো ব্যবস্থা। 4 দিন হোক না, কি আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিএসসি কমিটিটা ফর্ম হয়,
এই বিএসসি কমিটিতে বিরোধী দল নেতাও আছে, কংগ্রেস দল থেকে বিরোধী বক্তব্য দিয়েছে, অন্যান্য দলের প্রতিনিধিদের বিএসসি কমিটি হচ্ছে, এবং ওই দিন যে কোনো কারণে হোক জরুরি কাজে বিরোধী দল নেতা আসতে পারে, একজন সদস্যকে অথরাইজ করছে, যদিও বিএসসি সিস্টেমে নেই। না থাকলেও এর আগেও আমরা যেহেতু বিরোধী দল নেতা আসতে পারেনি সেজন্য গুরুত্ব দিয়ে ওই প্রতিনিধিকে কংগ্রেস দলের প্রতিনিধি ছিল। হ্যাঁ, সিপিএম দলের প্রতিনিধি বলেছেন যে 4 দিন হওয়া উচিত, এই ধরনের কিছু বলেছেন, তবুও এরকমই প্ল্যান করেছে। পরে আমরা টোটাল সিচুয়েশনটা করি যে পরবর্তী সময় আলোচনার করে সবাই সর্বসম্মতিক্রমে, যদিও একটু নিমরাজি ছিলেন সিপিএম দল প্রতিনিধি, তত রাজি ছিলেন, তো বলছে ঠিক আছে আপনারা যখন বলছেন এটা মেনে নিলাম। আমরা বলেছি প্রধানমন্ত্রীর কথা উঠেছে, তো প্রধানমন্ত্রী আসবেন, বিধানসভা চলবে, সরকারি প্রোগ্রামে আসছে, অল অফিসার্স, অল সেক্রেটারিজ সেখানে চলে যাবে। এই কোশ্চেন এগুলি রিপ্লাই কিভাবে আসবে? আমরা কিন্তু ইতিহাস করতে চাই না, নাটক করতে চাই না। আমার মনে আছে সুদীপ বাবু এখানে ছিলেন, এই হাউস একটা ঘটনা ঘটেছে, সেটা এখন না করলে খুশি হতাম। সিটুর অল ইন্ডিয়া তখন বলা হয়েছিল না কালকে বন্ধ থাকবে, তখন আমরা বললাম না করতেই হবে। বলছে দেখেন আমরা কিন্তু থাকবো না, ট্রেজারি ব্যাংক বলেছে আমরা থাকবো না, আসতে পারেন আপনারা। আমরা এসছি না, অনলি স্পিকার সাহেব এসছে, হাউস আর ডন। সে নাটক করা উচিত ছিল কি? আমি সেদিন দিয়ে লজ্জা বলতে চাই। এরকম প্রধানমন্ত্রী আসছে দেশের সর্বদাম পৃথিবীর এখন সর্ববৃহৎ জনপ্রিয় নেতা, এটার মধ্যে সন্দেহ নেই, সেখানে আসবে, আমি হাউস যা হতে পারে। এই জন্য আমরা বোঝানোর পরে বাবু বলেছেন ঠিক আছে যদি কোনো টেকনিক্যাল প্রোগ্রাম না থাকে এরা করা যেতে পারে, অসুবিধা নেই। যদি উঠিয়ে যায় আমরা বলবো না যে উঠাই, উনিও বলেছেন কোয়ালিটি প্রতিনিধি, উনি উঠেছেন, কিন্তু পরবর্তী সময় সর্বসম্মতি। আর আমরা বলেছি, আমরা যেমন কমিটমেন্ট করেছি, আগেও বলেছিলাম নেক্সট সেশন যেন বেশি হয়, আমরা নেক্সট সেশন বেশি করে দিয়েছি, এটা অস্বীকার করতে পারবেন না। এবারও যে নেক্সট সেশন আসবে বেশি দিন দেবো, দিলে হয় না, দেখা গেছে সদস্যরা টায়ার্ড হয়ে যায়, এটা আপনি দেখেছে 5 মিনিট চলতে পারে না হাউস। আমার কোনো আপত্তি বেশি হবে, কিন্তু এই সেশনটা আমরা এরকম ভাবে করেছি, সেটা আমি অনুরোধ করব সবাইকে গ্রহণ করার জন্য। সর্বসম্মতি হলে ভালো। আপনাদের অভিযোগ তুলেছেন, এটা মিডিয়ার কাছে গেছে, এখন যদি আপনারা সর্বসম্মতি না হন উনি ভোটে দেবেন, দিস ইজ দ্য সিস্টেম, এর বাইরে কিছু করেন। আমার বলার ইচ্ছে ছিল না, যেহেতু বলেছেন মাননীয় পরিষদীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন, স্বাভাবিক এটা পরিষ্কার 22 তারিখ, সে কারণেই ইয়ে করা হয়েছে, এটা অলরেডি ইমপ্লাইড। তো সুদীপ বাবু যে কথাটা বলেছে আজকের এই ইয়েটা, এটা আগামীকালে শুরু করে এই দুদিন করা যাবে। আজকেরটা না ছিল যখন গভর্নর সামন করেছে তখন কি গভর্নর জানতো
একটা প্র্যাকটিক্যাল ব্রাদার যাই হোক সামন্স করেছে না, না। 15 ডেজ করেছে তখন কি প্রোগ্রাম ছিল? আচ্ছা কথার জন্য বলা ঠিক যাবে আছে, না, আমি বলছি। প্র্যাকটিক্যাল আমি শেষ করি। প্রধানমন্ত্রী আসবেন এই কথাটা, এটা তো গভর্নর সাহেব জানার আগে তো মন্ত্রিসভা আগে জানান, মন্ত্রিসভায় তো ডেট সুপারিশ করে গভর্নর সাহেব পাঠান। আর প্রধানমন্ত্রীর আসার তারিখ তো হঠাৎ করে হয় না, দেখছি অনেক আগে থেকে প্ল্যানিং হয়েছে। আমি তার কথা বলছি, ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন এখন তো অলরেডি নোটিফাই হয়ে গেছে, প্রপোজাল এসছে, আমাদের এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু এটা অ্যাভয়েড করার যেহেতু না অ্যাভয়েড করার যেহেতু না। প্রিপন করি জাস্ট, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি এখন ভুটে যাচ্ছি, বল। ঠিক আছে, বসেন না, আগে আমি এটাকে ফুটে দিচ্ছি, তারপর হবে। বসেন না, বসেন। মাননীয় সদস্য সময় নির্ঘণ্ট সংক্রান্ত পেশ করা রিপোর্টটি সম্পর্কে এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। এতএব রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হল। একটি ঘোষণা। সন্ত্রাসবাদ মোকাবেলায় অপারেশন সিন্দুর অভিযানের সার্থকতা ত্রিপুরার প্রথম পর্বতারোহী শ্রী অরিত্র রায়ের বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় এবং ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সফল মহাকাশ অভিযানের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী বিধি 34 অনুচ্ছেদ মূলে এই হাউসে 3টি অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার সম্মতি চেয়ে যথাক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা পৃথক চিঠির মাধ্যমে বিধানসভায় অনুরোধ জানিয়েছেন। আমি বিষয়গুলি বিবেচনাক্রমে সভায় উত্থাপনের সম্মতি প্রদান করেছি। এখন প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করবেন, এরপর ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এক এক করে অভিনন্দন সূচক প্রস্তাবগুলি সবাই উত্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যবৃন্দ, জঙ্গিবাদ দমনে অপারেশন সিন্দুরের সাফল্যে অভিনন্দন সূচক প্রস্তাব। গত 22 এপ্রিল 2025 ইংরেজি কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট কট্টরপন্থী সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটক সহ মোট 26 জন, এর মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিককে নির্মমভাবে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ড সমগ্র দেশবাসীকে গভীরভাবে শোকাহত করে তুলে। আমি এই সভায় এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পরপরই ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটুহীন ভাষায় দেশবাসীকে জানিয়েছিলেন ভারত এই ধরনের জঙ্গি হামলাকে কোনোভাবে আর সহ্য করে না। এই ঘটনায় যুক্ত জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের সমুচিত জবাব দেওয়া হবে। জঙ্গিরা যেখানে লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে
মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবগত করেছিলেন। অবশেষে কাশ্মীরের গণহত্যার প্রতিবাদে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী গত 7 মে 2025 গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান সংগঠিত করে। সুপরিকল্পিত এই অভিযান পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানে পাক সেনার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপক সংখ্যক সন্ত্রাসীরা হতাহত হয় বলে জানা গেছে। পরদিন পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করলে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সম্মিলিত পরিচালনায় ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের নাগরিকের উপর কোনো আঘাত ছাড়াই সফলভাবে এই অভিযান সম্পন্ন করা হয়। পাকিস্তানের প্রতিটি আক্রমণকে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা অত্যন্ত সাহস ও দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে। কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতবর্ষ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে ভারতের সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করে। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই অভিযান অব্যাহত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, আমি রাজ্যবাসীর পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার গত 1 দশকে যে রকম শক্তিশালী হয়েছে এই অভিযান তারই সাক্ষ্য বহন করে। ভারত অহিংসার পূজারী ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস, কিন্তু ভারতের বিরুদ্ধে নাশকতামূলক জঙ্গি কাজকর্ম এবং দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার যে কোনো চক্রান্তকে ভারতবর্ষ যোগ্য জবাব দিতে প্রস্তুত। ত্রিপুরা রাজ্য বিধানসভার এই পবিত্র সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই বাস্তবোচিত পদক্ষেপ এবং ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর অভূতপূর্ব সাফল্যকে অভিনন্দিত করছে। সীমান্ত রক্ষী বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অফিসার এবং কর্মীগণ যারা অকুত ভয়ে অসীম সাহসিকতার সঙ্গে আমাদের সীমানায় অতন্দ্র প্রহরী কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন। রাজ্য বিধানসভার এই সভা থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অপারেশন সিন্দুর অভিযানের মাধ্যমে ভারত শুধু কাশ্মীর উপত্যকার মানবতা বিরোধী গণহত্যাকাণ্ডের উপযুক্ত জবাবই দেননি, গোটা বিশ্বকে প্রমাণ করেছে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত সর্বদা সতর্ক, শক্তিশালী এবং প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রুর ঘাঁটিতে সরাসরি আঘাত আনতেও ভারত দ্বিধা করবে না। অপারেশন সিন্দুর নিঃসন্দেহে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এক ঐতিহাসিক মাইল ফলক হিসাবে স্থান করে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দৃঢ় নেতৃত্ব ও সুপরিকল্পিত পদক্ষেপের ফলে অর্জিত এই গৌরবোজ্জ্বল বিষয় উপলক্ষে ত্রিপুরা বিধানসভা, মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধান সহ বিএসএফ এর প্রধান এবং মাতৃভূমিকে সুরক্ষিত রাখার শপথ নেওয়া সকল বীর জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, অভিনন্দন সূচক প্রস্তাব। ত্রিপুরা প্রথম পার্বত্য শ্রী হরিদ্র রায়ের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করার প্রস্তুতি। মাননীয় সদস্যবৃন্দ, ত্রিপুরার ইতিহাসে প্রথম এই গৌরব উজ্জ্বল অধ্যায় রচনা হয়েছে। রাজধানীর আগরতলা বাজারঘাট মিলনচক্র এলাকার তরুণ পর্বতারোহী শ্রী হরিদ্র রায়, তিনি গত 19 মে 2025 তারিখ ভারতীয় সময় সকাল 7:16 বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে সমগ্র ত্রিপুরাবাসীর মাথা গর্বে উঁচু করে দিয়েছে। হরিদ্র রায় একজন তথ্য প্রযুক্তি পেশাজীবী এবং তার বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত। পাশাপাশি তিনি একজন দক্ষ সাইক্লিস্ট ও অ্যাডভেঞ্চার প্রেমী এবং পাশাপাশি তিনি প্রকৃতি ও পরিবেশ প্রেমী। এবারের অভিযানে তিনি আগরতলা থেকে নেপালের পাপটু পর্যন্ত প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ সাইকেল যাত্রার মাধ্যমে অভিযাত্রা শুরু করেন এবং মাত্র 63 দিন অক্লান্ত পরিশ্রম, সাহস ও দৃঢ় মনোবল নিয়ে এভারেস্ট জয়ের গৌরব অর্জন করেন। ইতিপূর্বে তিনি আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো ও ইউরোপের মাউন্ট এলব্রুস পর্বত শৃঙ্গ জয় করেছেন। বর্তমানে তিনি 7 সামিটস অভিযান যুক্ত আছেন।
সেখানে আরো 4টি সিংহল জয়ের জন্য লক্ষ্য রয়েছে। এবারের অদিত্য রায়ের মাউন্ট এভারেস্ট অভিযান ছিল পরিবেশ বান্ধব বাইকন, যা সাইকেল যাত্রা, পর্বত আরোহণের ম্যারাথনের সমন্বয়ে গঠিত। শ্রী অদিত্য রায় ত্রিপুরার প্রথম সফল এভারেস্ট পর্বত আরোহী। তিনি প্রয়াত সঞ্জয় কুমার রায় ও শ্রীমতী কাকলি রায় সন্তান। অদিত্রের পিতা ত্রিপুরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পিতার ক্রীড়াপ্রেমী এবং অনুপ্রেরণা, মাতা নিয়ন্ত্রণ উৎসাহ এবং নিজের অদম্য অধ্যাবাসে তাকে আজ এই মমাহিত সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তিনি তার বাইসাইকেল অভিযানের মাধ্যমে দেশের যুব সমাজকে সাহস, স্বাস্থ্য চর্চা ও দৃঢ়চেতার পথে অনুপ্রাণিত করেছে। এভারেস্ট শৃঙ্গের চড়ার পথে অরিত্রকে লড়তে হয়েছে ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। প্রলয়ক্ষী, তুষারঝড়, তীব্র শীততাপ প্রবাহ, অক্সিজেনের ঘাটতি আর বরফের আচ্ছাদিত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার সময় তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়েছেন, কিন্তু তার অটল সংকল্প, অসীম সাহস, ইচ্ছা শক্তি তাকে অবশেষে কাঙ্ক্ষিত শিখরে পৌঁছে দিয়েছে। ত্রিপুরার এই কৃতি সন্তানের সাফল্যে কেবল অরিত্র ব্যক্তিগত বিজয় নয়, সমগ্র রাজ্যের গৌরব। তার এই অনন্য কৃতি আগামী দিনে যুব সমাজকে অনুপ্রেরণা দেবে প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে এগিয়ে যেতে এবং জীবনে লক্ষ্য অর্জনে দৃঢ় থাকতে। এই বিধানসভায় তাই অরিত্র রায়কে ত্রিপুরার প্রথম পর্বত আরোহী হিসেবে এভারেস্টের সিংহ জয় করার মহৎ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার দপ্তরের তরফ থেকে কোনো কিছু পুরস্কার কিংবা সম্মাননা কিংবা কি করা হয়েছে একটু উল্লেখ করা থাকলে ভালোই, আমার মনে রেকর্ডে যাওয়ার আমি আজকে এটার মধ্যে না থাকলেও তিনি যখন জামিন প্রস্তুতি নেন তখনও আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছি এবং আসার পরেও আমি ডিটেলস একবারে আসার পরেও ফাইন্যান্সিয়ালি সাপোর্ট এবং সম্মানও আমরা করি। ডিপার্টমেন্ট হ্যাজ ডান নাথিং, কিছুই করেন। আমি বলছি তো কিছুই করেন নাই। শুধু এখানে অ্যাসেম্বলির মধ্যে এই পাঠ কইরা এটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন না। দেখুন, ন্যাশনাল গ্রাজুয়েশন, তাহলে আপনি জেনে রাখুন। আরে আপনি আমার কথাটা শুনবেন তো। আমি এই দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাকে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এবার যখন আমরা জাতীয় ক্রীড়া দিবস পালন করি সেদিনও ওনাকে সম্মান করা হয়েছে মঞ্চে উঠিয়ে এবং আর্থিক সাহায্য করা হয়েছে। ঠিক আছে। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় এবং মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দ, অভিনন্দন সূচক প্রস্তাবটি হল ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সফল মহাকাশ অভিযান সম্পর্কে। I am sure the honorable member will definitely appreciate it because there is no prize for this. আজ আমরা ভারতীয় মহাকাশ অভিযাত্রার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। আমাদের প্রিয় দেশ ভারতের গর্ব, ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তথা মহাকাশচারী শুভাংশু শুক্লা এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। ইতিপূর্বে আমাদের দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালে 3রা এপ্রিল মহাকাশে অর্থাৎ চাঁদে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট অবস্থান করে ভারতবর্ষকে গৌরবান্বিত করেছিলেন। গত 25 জুন 2025 তারিখে শুভাংশু শুক্লা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের কেনেডি স্পেস সেন্টার থেকে অপর 3 জন মহাকাশচারীর সাথে মহাকাশ যাত্রা শুরু করেন এবং ওনারা 26 জুন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নিরাপদে পৌঁছে 20 দিন 2 ঘন্টা 59 মিনিটের মহাকাশ অভিযানে তিনি সেখানে প্রায় 18 দিন অবস্থান করে অসংখ্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন। এই সময়ে শুভাংশু শুক্লা প্রায় 60টি বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে, যার মধ্যে অন্তত 7টি পরীক্ষা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো কর্তৃক নির্ধারিত। তার গবেষণার মাধ্যমে জীববিজ্ঞান, উপকরণ বিজ্ঞান, মহাকাশ প্রযুক্তি এবং মানব দেহের উপর
মহাকাশ পরিবেশের প্রভাব সংক্রান্ত অমূল্য তথ্য অর্জিত হয়েছে। অবশেষে মহাকাশ থেকে 15 জুলাই 2025 তারিখে শুভাংশু শুক্লা সহ অপর 3 মহাকাশচারী অভিযানের সফলতায় খুবই উচ্ছ্বাসিত হয়ে হাসি মুখে এবং সুস্থ শরীরে নির্বিঘ্নে আটলান্টিক মহাসাগরের নির্ধারিত স্থানে অবতরণ করেন। লখনৌ শহরের সন্তান শুভাংশু শুক্লার পিতা শ্রী শম্ভুদয়াল শুক্লা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা শ্রীমতী আশা শুক্লা একজন গৃহিণী। শুভাংশু ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে কম্পিউটার সায়েন্স বিটেক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ এমটেক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও একজন দক্ষ টেস্ট পাইলট হিসেবে কর্মরত আছেন। ভারতের কৃতি সন্তান শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র ভারতবাসী আজ খুবই গর্বিত। ত্রিপুরা বিধানসভা এই অসামান্য সাফল্যের জন্য শুভাংশু শুক্লাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। ধন্যবাদ। আমি সকল সদস্যদেরকে একটা অনুরোধ করছি, এটা আমার ব্যক্তিগত, যে আজকে এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমি সবাইকে বলবো যে আমার পক্ষ থেকে আপনারা এই লাঞ্চটা ভোজনটা গ্রহণ করবেন। ধন্যবাদ। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট আমি রেফারেন্স এনেছি এডুকেশন ডিপার্টমেন্টে। এটা দৈনিক সংবাদ পত্রিকা 5ই সেপ্টেম্বর নোটিশের বিষয়বস্তু গত 8ই সেপ্টেম্বর আজকের ফরিয়াদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সংবাদ সম্পর্কে। আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানাবেন। আগামী 23 তারিখ। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, আমার রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে অতি সত্বর রাজ্যের বন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে।
আমি বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় যেতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি আগামী 23 তারিখ এই বিষয়টির উপর উত্তর প্রদান করব। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, আমার রেফারেন্সটি হচ্ছে রাজ্যের প্রথিতযশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চেতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় স্পিকার স্যার, আমি আজকে মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা যেটা নিয়ে আসেন রেফারেন্স, এটা আমি 23 তারিখে এটার উত্তর দেব। এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণের নোটিশ পেয়েছি। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণের নোটিশ পেয়েছি। নোটিশগুলি মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ অবস্থা সম্পর্কে। এখন আমি পিডব্লিউডি এনএইচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি আগামী 23শে সেপ্টেম্বর তার উত্তর দেব। চেয়ারম্যান স্যার, কালে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ নিগমের মাধ্যমে স্মার্ট মিটার বসানোর নামে যে একটা উদ্যোগ চলছে, এতে ভোক্তাদের অসম্মতি সত্ত্বেও বিভিন্ন জায়গাতে এটা বসানোর চেষ্টা হচ্ছে এবং এটা বসানোর যে ইমিডিয়েট তার অ্যাব্রাপ্ট হিসাবে অস্বাভাবিক আরবিট্রারি বিদ্যুৎ বিল এবং আরো নানা ধরনের যে ডিসক্রিপেন্সিস অ্যারাইজ করছে ত্রিপুরা রাজ্যের জনগণ মোটেই গ্রহণ করছে না। স্মার্ট মিটার অবশ্যই এটা এক ধরনের যে নতুন প্রযুক্তি ব্যবহার, নতুন নতুন প্রযুক্তি আসুক, তা রাজ্যেও লাগু করা হোক এসব কোনো সন্দেহ নেই, কেউ বিরোধিতাও করবে না। কিন্তু এই স্মার্ট মিটার এটার মনিটরিং ব্যবস্থা
তার নেগেটিভ এবং পজিটিভ যে অ্যাসপেক্ট গুলো যাতে ভোক্তাদের নাগরিকদের তাদের স্যাটিসফ্যাকশন আনতে পারে, তার সাথে একই সাথে রেভিনিউ আর্নিং জেনারেশন এটাও যাতে হয়, সবটা দেখে প্রস এন্ড কনস আরো ভালোভাবে যে ভাবনা চিন্তা করে পাবলিক হিয়ারিং করে এটা লাগানো উচিত ছিল। কিন্তু এটা করার ফলে এমনিতেই রাজ্যে বিদ্যুতের বেহাল অবস্থা, দিনে অসংখ্যবার ইন্টারাপশন হয়, তারপরে এই প্রযুক্তির ব্যবহারে একটা অসহনীয় অবস্থা সারা ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন আমরা লক্ষ্য করছি যে মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন অফিসগুলোতে সেখানে নিরীহ কর্মচারীদের উপরে শিক্ষক দিয়ে পড়ছে, এটা বাঞ্ছনীয় না। যদি কাজে এটা সম্পর্কে রাজ্য সরকার এটা পুনর্বিবেচনা করা এবং এ সম্পর্কে নাগরিকদের সম্পূর্ণ সেরকম স্যাটিসফ্যাকশন না করার আগে এটা ইনস্টলেশন এটা স্থগিত রাখা, তার সাথে যে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে রাফলি এটাও বিবেচনা করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এটা এই হাউসকে আশ্বস্ত করবেন। স্যার, আগামী 23 তারিখ যদি কোনো প্রসেস মেনটেন করেন, রেফারেন্স করেন, যে কোনো শর্ট ডিভিশন করতে পারতেন, জানি না। তারপরেও স্টেটমেন্ট ডিটেলস আলোচনার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয় সময় দিলে 23 তারিখ আমি আলোচনা করব এবং অ্যালট করার জন্য আমি অনুরোধ করছি যাতে 1 ঘন্টা আলোচনা করা যায়। ঠিক আছে, এই ব্যাপারে আগামী 23 তারিখে আলোচনা হবে। যেহেতু মন্ত্রী মহোদয় বলেছেন সময় তো কম ফুরিয়ে যাচ্ছে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী ধন্যবাদ। স্যার, আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সম্প্রতি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অন লাস্ট 28 অগাস্ট একটা ডিভিশন বেঞ্চ chaired by Justice J.K. Maheshwari and Justice Rajesh Bindal, তারা একটা দীর্ঘ একটা মামলা রায় দিয়েছে। মামলাটা হলো বিফোর 2018 ডিড এন্ড গন, এই সময়তে অনেকগুলো দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছিলেন এবং বেশ কয়েকটা দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস এটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু অন দ্য ভার্জ অফ দি ইলেকশন ঘোষণা না হলেও সেরকম ভাবে তার আগেই প্রসেস শেষ হলেও আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে, সে কারণে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অল টুগেদার এই সংখ্যা অ্যারাউন্ড 20,000। এটা বিভিন্ন দপ্তরে আছে, টিপিএসসিও আছে। তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্টের টিএসআর, তারপর পুলিশ আর টিপিএসসি, ইন্সপেক্টর অফ বয়লার্স, এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোন ধরনের ইরেগুলারিটিস হয়নি। গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে, এই সময়ের মধ্যে কোনোটা 2 মান্থস, কোনোটা 3 মান্থস, কোনোটা 4 মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই সম্পর্কে যে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, কবের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় 20,000 পোস্ট অল টুগেদার, সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনের মধ্যে এবং এখানে কতগুলো ক্ষেত্রে একটা টাইম বাউন্ড বলে দিয়েছে। এটা এডুকেশন আছে, টিপিএসসি আছে, এই হোম আছে, সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা এই হাউসকে স্পষ্ট করে দেওয়া হয়। মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় লিডার, আমাদের বিরোধী দলনেতা মহোদয় জিতেন বাবু যে বিষয়টা বলেছেন
সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, এটা পুরো যতক্ষণ ধরে ভার্ডিক্টটা পুরো না পড়বো, পড়ার পরে তারপরে যারা আমাদের লয়াররা আছেন, অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো বিষয়টা জেনে তারপরে আমি তার উত্তর দিতে পারি। ঠিক আছে। স্যার আমার প্রশ্ন হলো যে এখানে কতগুলো ক্ষেত্রে একদম স্পেসিফিক একটা টাইমও দিয়ে দিচ্ছে। অবশ্যই গভর্নমেন্টকে তো স্বাভাবিক তার কাউন্সিলরদের সাথে লয়ারদের সাথে ডিসকাস করতেই হবে। কাজে এগুলি করার পর সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশিকা দিয়েছেন ইনক্লুডও সেরকম হবে কিনা। যদি সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট দিয়ে থাকে উপায় থাকবে না, তো ওইভাবেই করতে হবে, এটা তো স্বাভাবিক। এবার তার কোনো কথা উঠবে না। এবার একটি ঘোষণা, মাননীয় সদস্যগণ, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর 2025 তারিখে বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অধিবেশনের শেষ দিন অর্থাৎ আগামী 23 সেপ্টেম্বর 2025 তারিখে রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এই সভা আগামী বিকাল বেলা 2টা পর্যন্ত স্থগিত রইল। দুইটাই আছে। ধন্যবাদ।